চন্দ্রা আর দাঁড়াতে পারল না, স্থির হয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে বেরোতেই একজনের সাথে খুব জোরে ধাক্কা লাগলো। সেই সামনের মানুষটিকে দেখে সে আরও চমকে গেল। তার সামনে দাঁড়িয়ে সিরাজকে দেখে মনে হলো না সে খুব একটা চমকেছে। চন্দ্রা চমকের পর চমক পেয়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল সিরাজের দিকে। সিরাজ পকেটে হাত ঢুকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, কি সুইট হার্ট, কেমন আছো? আমি কে বলো তো তোমার? দাঁড়াও, আমিই বলে দিচ্ছি। আমি হলাম তোমার ওয়ান অ্যান্ড অনলি সুইট দেবর। চন্দ্রা চমকের পর চমক পেয়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল সিরাজের দিকে। সিরাজ চন্দ্রার মাথা থেকে পা অবধি ভালো করে দেখে বলল, আগের থেকে অনেক সুন্দরী হয়েছে দেখছি। রূপ তো ঝরে ঝরে পড়ছে অঙ্গ দিয়ে। চন্দ্রার রাগে ঘৃণায় শরীর রিরি করে উঠল। ইতিমধ্যে রাগে চোখ লাল হয়ে উঠেছে তার। যেই মানুষটাকে সে দুচক্ষে সহ্য করতে পারে না, তারই কিনা বড় ভাইয়ের বউ সে। নিজের ভাগ্যের উপর ভীষণ রকম রাগ হলো তার। চুপচাপ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল সিরাজের দিকে। সিরাজ তা দেখে চন্দ্রকে বলল, ইস, এতদিন বাদ আমায় দেখে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে দেখছি তোমার। চন্দ্রার একটু কাছে এসে মুখটা হালকা কানের কাছে নিয়ে বলল, তা এত রূপ কি শুধু ভাইয়ার জন্য? না মানে আমি কিন্তু ভাইয়ার থেকে বেশি তোমার। কথাটা পূরণ হতে দিল না চন্দ্রা। নিজের গায়ের সর্বশক্তি প্রয়োগ করে গালে একটা কষিয়ে থাপ্পড় মারল সিরাজের। সিরাজ গালে হাত দিয়ে মুখ শক্ত করে যখনই চন্দ্রাকে কিছু বলতে যাবে, অমনি পিছন থেকে আওয়াজ এলো, আরে দুই ভাবি দেবর মিলে কি গল্প হচ্ছে এখানে? সিরাজ চন্দ্রা দুজনেই চমকে তাকালো। শিয়ামের হাসি মুখ দেখে তো মনে হচ্ছে না সে কিছু শুনেছে বলে। সিরাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। না, তাকে সচেতন থাকতে হবে আরও, নইলে এত বছরের পরিকল্পনা মাটিতে মিশতে বেশি সময় লাগবে না। কিন্তু সেই বা কী করবে? এতদিন বাদ চন্দ্রাকে সামনে থেকে দেখে সে হুঁশ হারিয়ে ফেলেছিল। কাল থেকে সুযোগ ছিল চন্দ্রাকে একটু একা পাওয়ার। সিরাজ খানিক হেসে শিয়ামকে উদ্দেশ্য করে বলল, ও কিছু না ব্রো, ভাবি দেবর মিলে একটু খুনসুটি করছিলাম। আফটার অল একমাত্র ভাবি আমার, তাই না ভাবি? এই বলে চন্দ্রার দিকে তাকাতেই চন্দ্রা এক পলক শিয়ামের দিকে তাকিয়ে এক ছুটে নিচে চলে গেল। শিয়াম এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো চন্দ্রার যাওয়ার পানে। তার কেন জানি মনে হচ্ছে কিছু তো একটা ঘটেছে তার অজান্তে। সিরাজ সেই দেখে শিয়ামকে বলল, ভাবি মনে হয় আমার কথায় লজ্জা পেয়েছে, দেখো কেমন দৌড়ে চলে গেল। শিয়াম সিরাজের দিকে তাকিয়ে শুকনো গলায় উত্তর দিল, হয়তো। চন্দ্রা হাতে 2 কাপ কফি নিয়ে দোতলায় শিয়ামের ঘরে ঢুকলো। এই ঘরটা চন্দ্রার ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর চারদিক খোলামেলা, ব্যালকনিটাও অনেকটা বড়, আর বেশ নতুনত্ব ধরনের আসবাবপত্র চারিদিকে। চন্দ্রা ঘরটা ঘুরে দেখতে দেখতে মনে পড়ল যার জন্য সে এসেছে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে চন্দ্রা ভাবল, আরে লোকটা কই গেল? এই ঘরে তার কোনো জামা কাপড়ও দেখছি না। চন্দ্রা রুমের দরজা দিয়ে বেরিয়ে একজন সার্ভেন্টকে ডেকে ইতস্তত করে জিজ্ঞেস করলো, আচ্ছা এই ঘরের লোকটা কই, আপনি জানেন? মানে আশেপাশে কোথাও দেখেছেন? সার্ভেন্টটা চন্দ্রার দিকে একটা কেমনভাবে তাকালো। তাকানোরই কথা, বিয়ের পর কোনো বউ কি তার বরকে এইভাবে খোঁজে? সার্ভেন্টটা একটু গম্ভীর গলায় উত্তর দিল, ওই যে নিচের ডান পাশের ঘরটা দেখছেন, ওইটাই বড় সাহেবের ঘর। চন্দ্রা অবাক হলো, তাহলে এই এত সুন্দর করে গোছানো ঘরটা কার? সার্ভেন্টকে কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্যে বলতে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। চন্দ্রার এই ঘরের সব কিছুই কেমন অদ্ভুত ঠেকছে। কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। আর সুইটি বেগমই বা কই? চন্দ্রা মাথায় জোর দেওয়ার চেষ্টা করলো, না, সেই যে তাকে ডেকে লাঞ্চ দিল, তারপর তো তাকে কোথাও দেখাই যাচ্ছে না। চন্দ্রা এসব ভাবতে ভাবতেই নিচে শিয়ামের ঘরের সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে দরজায় হালকা টোকা দিল। ভিতর থেকে শিয়ামের আওয়াজ এলো, দরজা খোলা আছে। চন্দ্রা দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল শিয়াম হুইল চেয়ারে বসে একটা বই পড়ছে। চন্দ্রকে দেখে হালকা হেসে বলল, আরে আপনি সারা দুপুর কোথায় ছিলেন? চন্দ্রা আমতা আমতা করে বলল, আসলে মনটা একটু খারাপ ছিল, তাই ছাদে গিয়ে বসেছিলাম। শিয়াম বলল, বেশ করেছেন, মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়া ভালো।
তবে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। চন্দ্রা বেশ অবাক হলো, তার সাথে আবার জরুরি কী কথা? শিয়াম এবার চন্দ্রার হাতে দুটি কফি মগ দেখে বলল, এটা কি আমার? চন্দ্রা তাড়াহুড়ো করে বলল, ওই মানে আমি এই সময়ে কফি খাই, তাই মনে হলো আপনার জন্যেও নিয়ে আসি। শিয়াম হালকা হেসে কফি মগটা নিয়ে চন্দ্রাকে বলল, বসুন, আপনারই তো রুম। চন্দ্রা এবার কৌতূহল চেপে না রাখতে পেরে শিয়ামকে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, ওই উপরের রুমটা কার, যেই রুমে কাল রাতে ছিলাম? শিয়াম কফি মগটা পাশে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, ওই রুমটা আমারই, কিন্তু বিগত 3 বছর ধরে আমি আর ওই উপরের রুমে থাকি না। কারণটা নিশ্চয়ই বিস্তারিত বলে দিতে হবে না আপনাকে। চন্দ্রা এবার হালকা লজ্জিত হলো। আসলেই তো তার মাথাতেই আসেনি এই পা নিয়ে শিয়ামের উপর নিচ করা অসম্ভব। চন্দ্রা কথা ঘোরাতে বলল, তা আপনি কিছু জরুরি কথা বলবেন বলছিলেন? শিয়াম এবার সিরিয়াসভাবে বলল, দেখুন, আমি আপনাকে দেখে যা বুঝলাম, আপনি হয়তো জানতেন না বিয়ের আগে আমার ব্যাপারে। সেই কথাই পরে আসি। তবে আপনাকে দেখে আমি যা উপলব্ধি করলাম, আপনি যেমন জীবনসঙ্গী চেয়েছেন, আমি সেই রকম নই। মানে আর 4-5টা সাধারণ মানুষের মতো। তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আর এই সম্পর্কে আটকে রাখব না। আমি যত দ্রুত সম্ভব আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। তবে এই কাজগুলো হতে বেশ খানিকটা সময় লাগে, তাই এই কটা মাস আপনাকে আমায় সহ্য করতেই হবে ম্যাডাম। চন্দ্রা অবাক নয়নে তাকিয়ে রইল শিয়ামের দিকে। হ্যাঁ, এটাই তো সে চায়, তবে এখন সে খুশি হতে পারছে না। কেন? সে তো কাল রাতেই ভেবে নিয়েছিল শিয়ামকে সে নিজেই ডিভোর্সের কথা বলবে। তাহলে এই কয়েক ঘন্টায় এমন কি হলো তার মন এমন আনচান করছে? চন্দ্রার গভীর ভাবনা দেখে শিয়াম আস্তে করে উচ্চারণ করল, চন্দ্রাবতী। চন্দ্রা সেই গভীর ভাবনা অবস্থাতেই উত্তর দিল, চোখের পলকে চন্দ্রার ধ্যান ফিরল। বড় বড় নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, এক্ষুনি আপনি আমায় কী নামে ডাকলেন? শিয়াম সেই সকালের মতো মন ভোলানো হাসি দিয়ে বলল, চন্দ্রাবতী। চন্দ্রার আবার সকালের মতো অনুভূতি হলো। সে চোখ শক্ত করে শিয়ামের দিকে তাকিয়ে বলল, আর এই নামে আপনি আমায় ডাকবেন না? বলেই উঠে চলে যেতে নিলে শিয়াম উচ্চস্বরে বলে উঠল, আচ্ছা, তা না হয় ডাকলাম না, কিন্তু স্বামী স্ত্রী না হয় বন্ধু হয়ে তো থাকতেই পারি এই কটা মাস, তাই না? চন্দ্রা শিয়ামের কথা শুনে দরজার গোড়ায় দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ সময় নিয়ে পিছনে ঘুরে শক্ত গলায় বলল, ভেবে দেখব, বলে দরজা খুলে বেরিয়ে গেল। রাত 12টা। শিয়াম একবার ঘড়ির দিকে তাকালো, আর একবার রুমের দরজার দিকে। না, মেয়েটা সেই যে গেল আর তো এলো না। এখানের কিছুই সে তেমন চেনে না। কোনটা কার ঘর, কোন ঘর খোলা হয় না, মেয়েটা তো কিছুই জানে না। শিয়াম এবার হুইল চেয়ারে করে আস্তে আস্তে রুমের বাইরে এলো। নিচের তলার চারদিকে খোঁজার পরও যখন চন্দ্রাকে পেল না, শিয়ামের মনটা ছটফট করতে লাগলো। এত রাতে উচ্চস্বরে চন্দ্রার নাম নিয়েও সে ডাকতে পারছে না। চিন্তিত ভঙ্গিতে যেই বাগানের দিকে দরজায় যেতে যাবে, অমনি চন্দ্রাকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে দেখল। চন্দ্রা শিয়ামকে দেখে বলল, আপনি এখানে এত রাতে? কিছু দরকার ছিল? শিয়াম এক দৃষ্টিতে চন্দ্রার দিকে তাকিয়ে বলল, আপনাকে। চন্দ্রা খানিকটা অবুঝের মতো বলল, সরি, বুঝলাম না আমাকে দরকার মানে? শিয়াম এবার গলা ঝেড়ে বলল, না, আপনি এত রাতেও রুমে আসছেন না দেখে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখানে তেমন কিছুই তো আপনি চেনেন না, তাই আর কি। চন্দ্রা বলল, আপনার আমাকে নিয়ে না ভাবলেও চলবে। নতুন জায়গা, চিনি না তো কী হয়েছে, ঠিক চিনে নেব। আপনি আমার দিকে একটু কম নজর রাখলেই খুশি হব। এই বলে চন্দ্রা শিয়ামের পাশ কাটিয়ে শিয়ামের রুমে চলে গেল। শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, নারী, তুমি পারো বটে, এই রোদ তো এই বৃষ্টি। চন্দ্রা শিয়ামের ঘরটার এদিক সেদিক দেখছে। এই ঘরটাও আগের ঘরের মতো কিছুটা, কিন্তু আগেরটার থেকে কিছুটা ছোট। আর অত বড় খোলামেলা বারান্দা নেই এই ঘরে। খুট করে দরজা খোলার শব্দে চন্দ্রা দরজার দিকে তাকিয়ে দেখল শিয়াম এক প্লেট খাবার নিয়ে রুমে ঢুকছে। খাবার দেখেই চন্দ্রার পেটটা চুচু করে ডেকে উঠল।
সেই যে বিকেলে 1 কাপ কফি খেয়েছে, তারপর কিছু খাওয়া হয়নি তার। কিন্তু সেটা এখন মুখ ফুটে বললে খারাপ দেখাবে, তাই চন্দ্রা নিজের মতো ব্যস্ত থাকার চেষ্টা করল। শিয়াম খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে ডাকল, চন্দ্র, খাবারটা খেয়ে নিন। চন্দ্রা, চন্দ্রা আমার নাম, এক নিঃশ্বাসে বলল চন্দ্রা। শিয়াম হালকা হেসে বলল, চন্দ্রাবতী বলতে বারণ করেছেন, মেনে নিয়েছি, কিন্তু চন্দ্রটা আমি শুনব না, আমি আপনাকে এই নামেই ডাকব। চন্দ্রা প্রতি উত্তরে কিছু বলতে চেয়েও বলল না। শিয়াম এবার তাড়া লাগালো খেয়ে নেওয়ার জন্য। চন্দ্রা এবার অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন আমি খাইনি? শিয়াম বিছানায় রাখা বইগুলো ওঠাতে ওঠাতে বলল, মুখ দেখে, আপনার ওই শুকনো মুখই বলে দিচ্ছে আপনি অনেকক্ষণ যাবৎ না খেয়ে আছেন, আর আপনার খিদেও পেয়েছে। চন্দ্রা আর কথা না বাড়িয়ে খেয়ে নিল। খাওয়া শেষে মনে পড়ল, এতক্ষণ যাবৎ সে নিজে একা একাই গাপুস গুপুস করে খেয়ে নিয়েছে খিদের জ্বালায়। সামনের মানুষটি খেয়েছে কি না একবারও জিজ্ঞেস করা হয়নি। চন্দ্রা আস্তে করে মাথা তুলে শিয়ামের দিকে তাকাতেই দেখল শিয়াম তার দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে, যেন সে ধরতে পেরেছে চন্দ্রার মনে কি চলছে। চন্দ্রা একটু আমতা আমতা করে বলল, সরি, একা একাই খেয়ে নিলাম, আপনাকে একবারও জিজ্ঞাসা করা হয়নি। আপনি খেয়েছেন? শিয়াম অমনভাবেই জবাব দিল, ইটস ওকে, খিদে পেলে চেপে রাখবেন না, এটা ভালো জিনিস নয়, অসুবিধা হলে আমায় বলবেন। চন্দ্রা এবার বলল, আমার শেষ প্রশ্নের উত্তর দিন। শিয়াম চন্দ্রার হাবভাব দেখে হেসে বলল, আজ খেতে ইচ্ছে হচ্ছে না। চন্দ্রা প্লেট হাতে দাঁড়িয়ে বলল, এই আপনিই না এক্ষুনি খাওয়া সম্পর্কে জ্ঞান দিচ্ছিলেন, এখন নিজেই পাল্টি মারছেন। আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি, অল্প হলেও খেয়ে শোবেন। এই বলে শিয়ামকে কিছু না বলে চন্দ্রা প্লেট নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কয়েক মিনিট বাদে চন্দ্রা হাতে খাবার নিয়ে ঘরে প্রবেশ করল। প্লেটটা টেবিলের উপর রেখে বলল, নিন, কম করেই এনেছি, অন্য সময় হলে জোর করতাম না, কিন্তু জানেন আমার দাদি বলতো রাতে খালি পেটে শুতে নেই, কিছু অন্তত খেতে হয়। শিয়ামের কাছে হালকা হেসে হুইল চেয়ার ঠেলে টেবিলের কাছে গেল। চন্দ্রার এই ছোট ছোট কেয়ারগুলো তার কাছে যেন বিশাল প্রাপ্তি। খাওয়ার প্লেট সামনে নিয়ে শিয়াম ভাবছে, এবার সে খাবেটা কী করে? সকালে ডান হাতে বেশ ভালোই চোট পেয়েছে। সকালে ব্রেকফাস্ট শিয়া, আর দুপুরে লাঞ্চে তার মনি তাকে খাইয়ে দিয়েছিল। এখন কি করবে সে? আকাশ পাতাল ভেবে বাঁ হাতেই চামচ তুলে নিল শিয়াম। চন্দ্রা কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্যে শিয়ামকে ডাকতে গিয়ে দেখল শিয়াম বাঁ চামচ দিয়ে যতবার খাবার তুলছে ততবারই খাবারটা আবার প্লেটে পড়ে যাচ্ছে। চন্দ্রা চুপচাপ কিছুক্ষণ এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। শিয়াম খাবার ছেড়ে অপলক তাকিয়ে রইল চন্দ্রার দিকে। এই বাড়ি আসার পর এই প্রথম মেয়েটাকে সে হাসতে দেখল। খুব করে চন্দ্রার কাছে গিয়ে বলতে ইচ্ছে হলো, এই মেয়ে, এর আমি সব সময় হাসি খুশি থাকতে পারো না? সারাক্ষণ ওই গোমড়া মুখ নিয়ে ঘুরে বেড়াও কেন? কিন্তু মুখ দিয়ে শুধু বেরোলো, আপনি হাসছেন? এদিকে আমি খাওয়ার সাথে যুদ্ধ করে হাঁপিয়ে উঠছি। চন্দ্রা হাসি থামিয়ে বলল, এই জন্যেই আপনি রাতে খেতে চাইছিলেন না, তাই না? শিয়াম শুধু হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে এবার সেই একই কাজে মন দিল। চন্দ্রার এবার খারাপ লাগলো, তার কিছু ভুলের জন্যই মানুষটার আজ এই অবস্থা। চন্দ্রা একবার শিয়ামকে জিজ্ঞেস করবে ভাবল যে সে কি খাইয়ে দিবে, তারপর নিজের মনকেই বকা দিল, এসব কি ভাবছে সে, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। তারপর কয়েক সেকেন্ড পর ভাবল, কারো হেল্প করা বাড়াবাড়ি হলে হোক বাড়াবাড়ি। এইভাবে চন্দ্রা টেবিলের সামনে গিয়ে শিয়ামকে ইতস্তত করে বলল, আপনার খেতে প্রবলেম হলে আমি খাইয়ে দিই। শিয়ামের কানে কথাটা প্রবেশ করতেই শিয়াম ভাবল সে নিশ্চয়ই ভুল শুনেছে, তাই আর একবার চন্দ্রাকে জিজ্ঞেস করল, হ্যাঁ, কিছু বললেন? চন্দ্রা এবার মুখটা নিচু করে এদিক সেদিক তাকিয়ে বলল, আমি খাইয়ে দিই। শিয়ামের খুশি দেখে কে, হাতে যেন চাঁদ নিজে এসে ধরা দিয়েছে। এরম অফার রোজ রোজ এলে তো সে নিজ ইচ্ছায় প্রতিদিন হাত কাটতে রাজি। তবু মুখে তার কোনো রিয়াকশান না দিয়ে বলল, আপনার প্রবলেম না থাকলে আমারও কোনো প্রবলেম নেই। চন্দ্রা নিজের হাত ধুয়ে এসে প্লেটটা হাতে তুলে ভাত মেখে শিয়ামের মুখের সামনে ধরল। শিয়াম একবার চন্দ্রার দিকে দৃষ্টি দিয়ে হাতের খাবারটুকু মুখে নিল। এই রকম করে পুরো প্লেটের ভাত 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলল শিয়াম। চন্দ্রা প্লেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে এসে দেখল শিয়াম হুইল চেয়ার থেকে বিছানায় যাওয়ার চেষ্টা করছে নিজে নিজে।
তাকে দেখেই মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার। চন্দ্রার এবার একটু খারাপ লাগলো। তাহলে কাল রাতেও লোকটা এভাবেই শুয়েছে আর সে কিনা টেরই পায়নি। চন্দ্রা শিয়ামের দিকে এগিয়ে গিয়ে শিয়ামকে উঠতে সাহায্য করলো। শিয়াম হতবাক হয়ে চেয়ে রইল চন্দ্রার দিকে। এই কি সকালের তাকে সেই তিক্ত কথা শোনানো মেয়েটি? তাহলে সকালের চন্দ্রার চরিত্রের সাথে এখনকার চরিত্রের মিল পাচ্ছে না কেন শিয়াম? চন্দ্রা শিয়ামকে বিছানায় শুয়ে চাদর টেনে দিল। চন্দ্রা শিয়ামের এত কাছে আসায় চন্দ্রার শরীরের মিষ্টি এক সুবাস শিয়ামের নাকে ঠেকল। শিয়ামের এবার যেন নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। সে বুঝতে পারছে সে ডুবে যাচ্ছে একজনের নেশায়। সেই অবস্থাতেই শিয়াম ঘোর লাগানো কণ্ঠে ডাকল, চন্দ্র। চন্দ্রা মুখ তুলে বলল, বলেন। শিয়াম একইভাবে বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমরা কি বন্ধু হতে পারি? চন্দ্রা কিছুটা সময় নিল, তারপর বিছানার আর এক পাশে বসতে বসতে শুধু বলল, হতেই পারি। এইভাবেই কেটে গেছে মাঝে 2 দিন। চন্দ্রা পুরো বাড়িটা ভালোভাবে দেখে বুঝে নিয়েছে। পুরো বাড়িটা জুড়ে উপর নিচ করে আছে মোট 9টা মতো রুম। এর মধ্যে একটাতে থাকে শিয়াম আর চন্দ্রা, একটাতে শিয়া, একটাতে সিরাজ আর একটাতে থাকেন সুইটি বেগম। বাকি 5টি রুমের মধ্যে শিয়ামের উপরের একটা রুম যা ফাঁকা থাকে, আরেকটি শিয়ামের বাবা মায়ের রুম যা বন্ধ থাকে, আর বাকি রুমগুলির মধ্যে একটি গেস্ট রুম ও একটি স্টোর রুম। বাকি 2টো রুম নাকি বন্ধই থাকে সবসময়। তার চাবি আছে না হারিয়ে গেছে তাও কেউ খোঁজ রাখে না নাকি। এই বাড়িটা শিয়ামের বাবা মায়ে ভীষণ পছন্দ করে কিনেছিলেন, তারপর নিজেদের ইচ্ছে মতো সাজিয়েছিলেন। শিয়ামের বাবা মা দুজনেই ছিলেন ভীষণ শৌখিন, যা চন্দ্রা শিয়ামের 2টো রুম দেখেই বুঝেছে যে তেনাদের ছেলেও সেই গুণ পেয়েছে। এই সব খবর চন্দ্রা পেয়েছে বাড়ির এক অতি পুরনো মালিক থেকে। তিনি নাকি শিয়ামের বাবা মা থাকাকালীনই এখানে কাজে লেগেছিলেন। কিন্তু চন্দ্রার একটা জায়গায় খটকা লেগেছে যে তিনি এই পুরো বিষয়টি কেমন ভয়ে ভয়ে বলেছেন। চন্দ্রা শিয়ামের বাবা মায়ের কথা জিজ্ঞেস করতে তিনি শুধু অ্যাক্সিডেন্ট বলে এড়িয়ে গেছেন। শিয়াম আপাতত বাড়িতে নেই, সে গেছে তার অফিসে। খুব জরুরি কাজ না থাকলে সে অফিসে যায় না। তবে এই কদিন নাকি তাকে রোজই অফিস যেতে হবে। অফিসে কী নিয়ে নাকি ভীষণ ঝামেলা হয়েছে এইটুকুই বুঝেছে চন্দ্রা শিয়ামের গত রাতে কারোর সাথে কল কনভারসেশনে। এই 2 দিনে শিয়ামের সাথে চন্দ্রার কথা হয়েছে বলতে স্বাভাবিক টুকটাক ধরনের, যেমন খেয়েছেন, ঘুমাবেন কখন, এই সব নিয়ে। চন্দ্রা সারাদিনের বেশিরভাগটাই থেকেছে ছাদে নয়তো বাগানে। সে শিয়ামের টুকটাক হেল্প করে দিলেও মনের মধ্যে ভীষণ রকম জড়তা রয়েছে তার। এই সব ভাবতে ভাবতে চন্দ্রা এগোচ্ছিল শিয়ামের উপরের ঘরের দিকে। শিয়ামের ঘরের পাশের ঘরটা শিয়ার আর তার পাশের ঘরটা সিরাজের। চন্দ্রা সিরাজকে দেখে তাড়াতাড়ি করে শিয়ামের ঘরে প্রবেশ করতে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। সিরাজ দৌড়ে এসে চন্দ্রার হাতের কবজি শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। 2 দিন নেশায় বুঁদ থাকায় চন্দ্রার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। আজ চন্দ্রাকে সামনে দেখে আগের দিনের চড়ের কথাটা সর্বময় মাথায় এলো সিরাজের। তার রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। চন্দ্রা ছটফট করতে লাগলো। দেখে সিরাজটা বাঁকা হাসি হেসে মুখটা চন্দ্রার মুখের সামনে নিয়ে গিয়ে বলল, খুব রস হয়েছে না? আগে তো খুব আমার পেছনে ঘুরতি, হাতটা ধরার জন্য বায়না করতি, এখন কি নতুন নাগর পেয়ে আমায় ভুলে গেলি? আরে তুই যা চাস ভাই দিতে পারবে না, কিন্তু আমি পারবো। তুমি বোঝো না কেন বলো তো পাখি? চন্দ্রার এবার শরীর শক্ত হয়ে এলো। রাগে সিরাজের পায়ে পাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে কষিয়ে 2টো থাপ্পড় মারল গালে। তারপর সিরাজের কলার ধরে বলল, জানি না কোন জন্মের পাপের কারণে তোকে আমি এই জন্মে নিজের জীবনে অভিশাপ হিসেবে পেয়েছি। নিশ্চয়ই কোনো বড় সড়ক ধরনেরই পাপ করেছিলাম, নয়তো তোর মতো জানোয়ারের ঘরের বৌমা হয়ে আসি। আর শোন, আমার সাথে লাগতে আসবি না। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া মেয়ে আমি, না হলে পরের বার নিজের হাড়ের টুকরো গুনে শেষ করতে পারবি না। বলে সিরাজের কলার ছেড়ে দিল। সিরাজ কিছু করার উদ্দেশ্যে এক পা বাড়াতেই পিছন থেকে শিয়া এসে বলল, কি করছিস তোরা এখানে? সিরাজ নিজেকে সংযত করে হাত নামিয়ে কিছু না বলে শিয়ার পাশ কাটিয়ে নিচে নেমে বাড়ি দিয়ে বেরিয়ে গেল। শিয়া চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, নিচে চলো, মা ডাকছে। গ্রাম থেকে কিছু মেহমান এসেছে, তারা তোমাকে আর ভাইয়াকে দেখতে চাইছেন। আমি ভাইয়াকে ফোন দিয়েছিলাম,
কিছুক্ষণের মধ্যে ভাইয়াও চলে আসবে। এই বলে শিয়া নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই চন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করে, মণি এই দুদিন কোথায় ছিলেন? শিয়া পিছন ফিরে বলল, ঘরের বউ হয়ে এটুকু খোঁজ রাখো না? চন্দ্রা আমতা আমতা করল। সে কাকেই বা জিজ্ঞেস করতো? শিয়ামের সাথে তো ভালোভাবে কথাই বলে না সে। তার উপর এই বাড়ির সার্ভেন্টগুলো কেমন করে তাকায় যেন, তাই সে কাউকেই কিছু জিজ্ঞেস করেনি। চন্দ্রকে এভাবে দেখে শিয়া নিজেই বলল, মায়ের এক বন্ধু ভীষণ অসুস্থ, তাই মা তাকে দেখতে গিয়েছিল, কিছু কারণবশত আসতে পারেননি, আজ সকালেই বাড়ি এসেছে। চন্দ্রা মাথা হালকা নাড়িয়ে শিয়ার পিছু পিছু নিচে গেল। চন্দ্রাকে দেখতে পেয়ে সুইটি বেগম সবার সামনে নিয়ে গেলেন। মেহমানরা চন্দ্রাকে দেখে বললেন, বাহ ভাবি, শিয়ামের বউকে তো খুব মিষ্টি দেখতে। হ্যাঁ তাই তো, এত সুন্দর পুতুলের মতো বউ কই পেলেন ভাবি? এই মেয়ে তোমার কি শুধু এই রূপেই আছে নাকি গুণও আছে? এক কাপ চা করে আনো তো সবার জন্য, আর আমার চায়ে চিনি কম দেবে। চন্দ্রা এবার পড়ল মহা মুশকিলে। সে রান্নার পারে না, সুইটি বেগমও কথায় ব্যস্ত, সবার সামনে তাকে ডেকে বলারও উপায় নেই। অগত্যা চন্দ্রা মুখ বেজার করে রান্নাঘরের দিকে যেতে লাগলো। তখনই শিয়ামকে বাড়ির মেন দরজা দিয়ে প্রবেশ করতে দেখল। কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখি হলো দুজনের। চন্দ্রা চোখ সরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। শিয়ামও সবার সাথে কথা বলল, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সবাই খুব প্রশংসা করলো চন্দ্রার। সেই দেখে শিয়াম মুচকি হেসে মনে মনে বলল, পছন্দটা কার দেখতে হবে না? প্রায় মিনিট 15 হয়ে গেল চন্দ্রাকে যে সেই রান্নাঘরে যেতে দেখলো, আর তো দেখায়নি। শিয়াম এবার আস্তে আস্তে রান্নাঘরে গেল। গিয়ে যা দেখলো তাতে শিয়ামের হুঁশ উড়ে গেল। চন্দ্রা এক কড়াই জলে অর্ধেকের বেশি চা পাতা দিয়েছে, তার উপরে ভেসে আছে তেজপাতা, লবঙ্গ আর বেশ কিছু না ছোলা আদা। শিয়ামের এবার পেট ফেটে হাসি এলো। কোনো মতে মুখ চেপে হেসে মুখ স্বাভাবিক করে ডাক দিল, চন্দ্র। চন্দ্রা চমকে পিছন ফিরে তাকালো। শিয়াম তা দেখে বলল, আস্তে আস্তে, আমি, ভয় পাবেন না। চন্দ্রা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিল। শিয়াম একটু খোঁচানোর জন্য বলল, তা কী বানাচ্ছেন? চা পাতার স্যুপ? আচ্ছা, এটা খেয়ে শরীরের কোন কোন উপকার হবে? না মানে এত স্বাস্থ্যকর স্যুপ তো আগে দেখিনি কখনো, তাই আর কি। শেষের কথাটা একটু হাসি চেপেই বলল শিয়াম। চন্দ্রা এবার বিরস মুখে তাকিয়ে শিয়ামকে বলল, আপনিও মজা নিচ্ছেন? শিয়ামের এবার একটু খারাপ লাগলো। চন্দ্রাকে বলল, আমি যেমন যেমন বলছি সেইভাবে করুন, ওই কড়াটা ওই পাশে রাখুন, আমি সার্ভেন্টকে দিয়ে পরিষ্কার করিয়ে দেব। চন্দ্রা ধীরে ধীরে শিয়ামের কথা মতো কাজ করল। সব শেষে চন্দ্রা অপরিপক্ক হাতে কাপে চা ঢালতে গিয়ে অল্প চা শিয়ামের পায়ের আঙুলের কাছে পড়ল। চন্দ্রা সরি সরি বলে পায়ের দিকে তাকালো। পায়ের বুড়ো আঙুলটা যেন একটু নড়ল। শিয়াম সঙ্গে সঙ্গে বলে উঠল, ইটস ওকে। প্রথম প্রথম ওরাম একটু হয়, নিন নিন, আপনি তাড়াতাড়ি করুন, ওখানে এবার সবাই খুঁজতে শুরু করলো বলে। চন্দ্রা তাড়াহুড়ো করে সব কাপ প্লেট সাজিয়ে ট্রেতে নিয়ে শিয়ামের সাথে ডাইনিং রুমে গেল। কিন্তু কোথাও একটা তার খটকা থেকেই গেল। যা শুনেছে সে, শিয়ামের 2 পা অবশ। তাহলে হালকা চা পড়াতে পায়ের আঙুলটা নড়ে উঠল কী করে? সে হালকাই হোক না কেন। চন্দ্রা হালকা মাথা ঝাঁকিয়ে মনে মনে বলল, না না, কী দেখতে কী দেখেছি কে জানে, সব আমার মনের ভুল। ওনার পা নড়বে কী করে? তুইও না চন্দ্রা? মেহমানরা ভীষণ প্রশংসা করলো চায়ের। চন্দ্রা হেসে মনে মনে শিয়ামকে অনেক ধন্যবাদ দিল। শিয়ামকে দেখেও মনে হলো সে চন্দ্রার থেকেও বেশি খুশি হয়েছে চন্দ্রার প্রশংসায় পঞ্চমুখ দেখে। দুপুর 2টা। মেহমানরা সবাই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রওনা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হলো। সুইটি বেগমও গেলেন তাদের সাথে, তাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসতে। ইতিমধ্যে শিয়াম শিয়া দুজনের খাওয়া সম্পূর্ণ হয়েছে। মেহমানরা জোর করে তাদের দুজনকে তাদের সাথেই বসিয়েছেন। শিয়াম বসতে চাইছিল না, সুইটি বেগম জোর করে বসিয়েছেন। সুইটি বেগমও একসাথেই খেয়ে নিয়েছেন মেহমানদের ছাড়তে যাবেন বলে। এখন বাকি শুধু চন্দ্রা। সবাই চন্দ্রাকেও বলেছিল বসার জন্য, কিন্তু চন্দ্রা না করে দিয়েছে। সবাই বসে পড়লে পরিবেশনের দিকে দেখবে কে? তার উপর সে আবার নতুন বউ। এখন মেহমানরা হাসি মুখে কথা বললেও পিছনে ঠিকই তার এই আগে বসে খেয়ে নেওয়া নিয়ে কথা শোনাবেন।
সব শেষে চন্দ্রা রান্নাঘরটা গোছগাছ করে যেই খাবারের টেবিলের সামনে এসে কোমর থেকে আঁচলটা খুলে যেই বসতে যাবে, সামনে থেকে কেউ একজন বলে উঠল, ওভাবেই বেশি ভালো লাগছে জান, দিন দিন হট হয়ে যাচ্ছ বুঝলে। তার রহস্য কি? ভাই কি একটু বেশি আদর দিয়ে ফেলছে? শেষ কথাটা বেশ কিছুটা সুর টেনেই বলল সিরাজ। চন্দ্রা রাগে গা জ্বলে উঠল, রক্ত চক্ষু নিয়ে বলল, জানোয়ার, জানুয়ারি থেকে গেলি। মেয়েদের কোনো দিন সম্মান দিতে না আগে জানতিস না এখন জানিস। সিরাজ বাঁকা হেসে কিছু বলতে নিলেই সেখানে শিয়া উপস্থিত হয়। সিরাজ তাকে দেখে কথার টোন পাল্টে বলে, আরে ভাবি খেতে দেন, আর কতক্ষণ ওয়েট করা লাগবে? আমার কি ক্ষুধা পায় না নাকি? চন্দ্রার হালকা খটকা লাগে। সে পিছন ঘুরে দেখতেই দেখে শিয়া দাঁড়িয়ে। চন্দ্রা এবার বুঝতে পারে সিরাজের পাল্টি খাওয়ার কারণ। চন্দ্রা শিয়াকে জিজ্ঞেস করে, আপু কিছু লাগবে আপনার? শিয়া বলে, না তেমন কিছু না, তুমি একা একা খাবে তাই শিয়াম ভাইয়া বলল তোমার কাছে গিয়ে যেন বসি, ভাইয়া ইম্পর্টেন্ট কাজ করছে, নইলে সেই আসতো। বলে শিয়া চন্দ্রার পাশে চেয়ারে বসে ফোন টিপতে লাগলো। চন্দ্রা মনে মনে উপরওয়ালাকে লাখ লাখ শুক্রিয়া আদায় করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। খাওয়া দাওয়া শেষ করে চন্দ্রা ঘরে এসে দেখে শিয়াম কাজ নিয়ে ব্যস্ত। তাই শিয়ামকে আর ডিস্টার্ব না করে চন্দ্রা চলে যায় তার মন ভালো করার জায়গায়। বাগানে এসে চন্দ্রা বেঞ্চে বসে ভাবতে থাকে তার আর সিরাজের প্রথম আলাপের দিনগুলো। চন্দ্রা তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবীদের সাথে সব সময় হাসি ঠাট্টা, ঘুরতে যাওয়া এসব নিয়েই ব্যস্ত থাকতো সে। কিন্তু ঘটনার সূত্রপাত হয় নবীন বরণের দিন। সেদিন চন্দ্রা নীল রঙের শাড়ি পরে গিয়েছিল কলেজে। কলেজ গেটে প্রবেশ করার সাথে সাথেই এক নীল রঙের পাঞ্জাবি পরা ছেলের সাথে ধাক্কা লেগেছিল তার, আর সেই মানুষটিই ছিল সিরাজ। ধাক্কা লাগার পরও কয়েক সেকেন্ড দুজন দুজনের দিকে তাকিয়েছিল। সিরাজ মাথা চুলকে মুচকি হাসি হেসে সরি বলে চলে গিয়েছিল। সিরাজ ছিল চন্দ্রার 2 ক্লাস সিনিয়র। দেখতে শুনতে কোনো দিক থেকেই খারাপ ছিল না সে। চন্দ্রার সব বন্ধু বান্ধবীদের প্রেম করা দেখে তারও কিশোরী মনে শখ জেগেছিল প্রেম করার। চন্দ্রার বন্ধুরা সেই শুনে সর্বপ্রথম সিরাজের নামই নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল কোথাও না কোথাও চন্দ্রার বেশ ভালো লাগে সিরাজকে। চন্দ্রার হয়ে তার বান্ধবীরাই সিরাজের কাছে প্রস্তাব রেখেছিল চন্দ্রার জন্য। সিরাজ হেসে বলেছিল, যার জন্যে বলতে এসেছো তোমরা, কই তাকে তো কোথাও দেখছি না। সে নিজে যদি আমার সামনে এসে দাঁড়ায় তবেই এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব আমি। এই কথা শুনে চন্দ্রার বান্ধবীরা চন্দ্রাকে আড়াল থেকে টেনে বের করে এনে সিরাজের সামনে দাঁড় করিয়েছিল। সিরাজ এই অবস্থা দেখে হেসে চন্দ্রাকে জিজ্ঞেস করেছিল, ওরা যা বলছে তা কি সত্যি? পছন্দ করো আমায়? চন্দ্রা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। চন্দ্রাকে কিছু বলতে না দেখে সিরাজ নিজেই বলল, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। চন্দ্রার লাজুক হেসে মুখটা আকাশের দিকে করে নিয়েছিল। সেই দেখে সিরাজও মুখটা আকাশের দিকে করে রেলিং ধরে বলেছিল, আমারও তোমায় ভীষণ ভালো লাগে জানো চন্দ্রা, সেই প্রথম দিন থেকে। আজ তুমি না বললেও কোনো না কোনো দিন আমি নিজেই তোমায় আমার মনের কথা বলতাম। এভাবেই চলতে থাকলো সময়। দেখতে দেখতে 3 মাস কেটে গেল তাদের। চন্দ্রা যখন সিরাজের বন্ধু মহলের সাথে পরিচিত হলো তখন সিরাজের ব্যাপারে বিভিন্ন কথাই তার কানে আসতো। যেমন সিরাজের চরিত্রে সমস্যা আছে, সে অনেকের সাথে রাত কাটিয়েছে। তবে চন্দ্রা এসব এড়িয়ে চলতো, কারণ সিরাজের হাবভাবে সেই রকম কখনোই কিছু প্রকাশ পায়নি। 3 মাসের রিলেশনশিপে সিরাজ চন্দ্রার হাতটাও ধরেনি, এমনকি চন্দ্রা বায়না করলেও না। তাই চন্দ্রা চেয়েও মানুষটিকে সন্দেহ করতে পারত না। সত্যটা চন্দ্রার সামনে তখন এলো যখন তারই এক কাছের বান্ধবী কাঁদতে কাঁদতে রাত 8টায় তার বাড়ি এলো। তার অবস্থা ছিল জীর্ণ শীর্ণ, কাপড়ের অবস্থা খুবই খারাপ। চন্দ্রা তাড়াহুড়ো করে তাকে নিজের রুমে নিয়ে গিয়ে শান্ত করিয়ে যখন জিজ্ঞেস করলো তার এরকম দশার কারণ কি, তখনই সে বলল, তাদের ক্লোজ একজনের পার্টিতে গিয়েছিল সে। সেখানে সিরাজ ও তার বন্ধুরাও উপস্থিত ছিল। সিরাজ অতিরিক্ত ড্রিঙ্ক করায় নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল, আর সামনে তাকে পাওয়ায় তারই হাত ধরে টেনে পাশের রুমে নিয়ে গিয়ে অসভ্যতামি করার চেষ্টা করেছিল। জোরে গান বাজার দরুন কেউই কোনো টের পায়নি। সিরাজ নেশায় থাকায় তাকে জোরে ধাক্কা দিতেই সে কিছুটা দূরে গিয়ে পড়েছিল, আর সেই সুযোগে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে এসেছে। চন্দ্রার বাড়িটা বেশি দূর নয়,
সেখান থেকেই তাই দৌড়ে সে এই অবস্থায় চন্দ্রার বাড়িতেই এসেছে। চন্দ্রা প্রথম বিশ্বাস না করতে চাইলেও মেয়েটির কিছু তাদের সাথে গ্রুপ পিক আর ভিডিওর সাউন্ড শুনে বুঝে গিয়েছিল সেটা সিরাজ। যদিও ভিডিওতে তেমন কিছু দেখা যায়নি, শুধু খাপছাড়া ভয়েস ছাড়া। গানের জন্য সেটিও পরিষ্কার নয়, কিন্তু যতটুকু ছিল চন্দ্রার বিশ্বাস ভাঙার জন্য যথেষ্ট ছিল। সেই রাতে চন্দ্রা সারা রাত জেগেছিল, সারা রাত সাবান নিয়ে ভিজে জামায় বসেছিল নিজের ঘরে। সকালে চন্দ্রার বাবা চন্দ্রকে ডাকতে গিয়ে তাকে জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন মেঝেতে। তিনি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করে আসতে বলেন। টানা 1 সপ্তাহ ভুগেছিল চন্দ্রা সেই ভয়ঙ্কর জ্বরে। চন্দ্রা প্রথম তার বাবাকে তার জন্য কাঁদতে দেখেছিল তার অসুস্থতায়। চন্দ্রার নিজেরই মনের অবস্থা ভালো না থাকায় বাবার সাথে তেমন খুলে কথাও বলতে পারেনি। সিরাজ অনেকবার ফোন দিয়েছিল এর মধ্যে, কিন্তু চন্দ্রা ধরেনি। টানা 1 সপ্তাহের পর কলেজে গিয়ে সিরাজকে সব প্রমাণ সহ দেখিয়ে তার সাথে ব্রেকআপ করেছিল। এতে সিরাজ ভীষণ পরিমাণে রেগে গিয়েছিল। তার দাবি সে যার সাথে খুশি যা করুক, চন্দ্রার সাথে তো করেনি, তার তো হাত পর্যন্ত ধরেনি। তাহলে ব্রেকআপের মানে কি? সে বোধহয় ভুলে গিয়েছিল 1 মাঘে শীত যায় না। চন্দ্রা আর কথা বাড়ায়নি। সিরাজকে সব জায়গা থেকে ব্লক করে সেই মেয়েটিকে থানায় কেস করতে বলে সেই কলেজ ছেড়ে দিয়েছিল। তারপর 4 বছর তার আর সিরাজের দেখা হয়নি। মাঝে শুনেছিল সে থানায়ও গেছে, কিন্তু পয়সার জোরে বেঁচে গেছে। চন্দ্রা এই সিরাজ নামক অভিশাপটাকে জীবন থেকে ভুলতে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাইকে, যার মুখ সে জীবনে দর্শন করতে চায়নি, এখন দায়ে পড়ে তাকেই দিনরাত চোখের সামনে দেখতে হচ্ছে। শিয়ামের আওয়াজ কানে আসতেই পুরনো দিনের কল্পনা থেকে বেরিয়ে এলো চন্দ্রা। তাড়াহুড়ো করে উঠে গেল শিয়ামের রুমে। গিয়ে দেখল শিয়াম হাতে ফোন নিয়ে বসে আছে। চন্দ্রা যেতেই শিয়াম বলল, ফোনটা কাছে রাখবেন না চন্দ্র? দেখুন তো আপনার মামা কতবার কল দিয়েছে, আমি ধরতে গিয়েই কেটে দিল। এখন একবার করব কল ব্যাক? চন্দ্রা পড়িমড়ি করে শিয়ামের হাত থেকে ফোনটা নিয়ে বলল, না না, আমি করে নেব পরে। শিয়ামের কেমন খটকা লাগলো চন্দ্রার ব্যবহারে, কিন্তু কিছু বলল না সে। শিয়া বসে আছে কফি হাউসে আর বারবার ঘড়ি দেখছে। এবার তার ভীষণ বিরক্তি লাগছে। সে চলে যাওয়ার জন্য উঠতে গেলেই সামনের চেয়ারে একটা ছেলে ধপ করে এসে বসে বলতে লাগলো, সরি সরি সরি, তুই তো জানিস বল আমি একটু লেট লতিফ, এমন রাগ করিস না প্লিজ। আমি তোকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবো, তারপর মাথায় কাঁচা ফুল লাগিয়ে রিকশায় করে সারা ঢাকা ঘুরাবো, প্রমিস। শিয়া এই কথা প্রায় 100 বার শুনে ফেলেছে, তাও যতবারই শোনে ততবারই রাগ ভুলে হেসে দেয়। শিয়া ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে সামনে রেখে বলল, ওই সব কিছু লাগবে না, আপাতত তুই চাকরিটা জোগাড় কর আতিফ। মা ঘর থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর তুই তো জানিস ঘরে আমার অবস্থা, মা বেশি দিন রাখতে চায় না আমায়। শুধু শিয়াম ভাইয়া আছে বলে রক্ষে, নয়তো কবেই কার সাথে। আতিফ শিয়ার কথা মাঝে কেটে বলল, আহ শিয়া, থাক না এখন এসব, কতদিন বাদ তোকে দেখলাম বলতো, এখন এসব না বললেই নয়। আর আমি তো চেষ্টা করছি বল একটা চাকরি। শিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আতিফ আর সে বেস্ট ফ্রেন্ড ছিল 10 বছরের, তার মধ্যে তারা রিলেশনে আছে 5 বছর হলো। এখন শুধু আতিফের একটা চাকরির অপেক্ষা, তাহলে সে ঘরে তাদের ব্যাপারে জানাতে পারবে। শিয়া নিজেও একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, সেখানে থেকে যা পায় তার অর্ধেক ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, আর বাকি দিয়ে আতিফের জন্য তার প্রয়োজনীয় জিনিস যেমন জামা কাপড়, টুকটাক হাত খরচা ইত্যাদিতে দেয়। বলতে গেলে আতিফ এখন পুরোটাই শিয়ার উপর, যদিও শিয়া তাকে এগুলো জোর করেই দেয়, এমনকি মেস ভাড়াও দিতে চায়, কিন্তু আতিফ নেয় না। সেইটুকু খরচ সে টিউশনি করে তুলে নেয়, খাওয়ার খরচও সেখান থেকে কিছুটা বাঁচে। কিন্তু শিয়া শুনলে তো, রোজ সে দুপুরে আতিফের জন্য খাবার নিয়ে আসে, নিজে লুকিয়ে বানিয়ে। আর সে রোজ আসতে না পারলে এক 14-15 বছরের ছেলের হাতে পয়সা দিয়ে রোজ খাবার পাঠিয়ে দেয়। আতিফ মাঝে মাঝে গালে হাত দিয়ে শিয়াকে দেখে আর ভাবে, তার এই খারাপ ভাগ্যে কি করে পেল সে এই রাজকন্যাটাকে। শিয়া ডাকতে আতিফের ধ্যান ভাঙল। শিয়া বলল, এবার উঠি রে, এখান থেকে একটু মলে যেতে হবে, বাড়িতে মা আছে, আর মা থাকলে তো জানিস রাত 8টার আগে আমায় বাড়ি ঢুকতে হয়। আতিফ একটু মন খারাপ করে বলল, এই তো এলি, এক্ষুনি চলে যাবি? যা, তাহলে তোকে এখন আটকে রাখার ক্ষমতা নেই আমার।
কদিন যেতে দে, সারা জীবনের মতো আটকে রাখবো আমার কাছে। শিয়া লাজুক হেসে আতিফের চুল এলোমেলো করে বলল, দেখব, বলে দুজনেই বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। শরৎকালের সকাল, আকাশ যেন পেঁজা তুলোর মতো মেঘে ছেয়ে আছে। চন্দ্রা শিয়ামের উপরের রুমের বড় ব্যালকনির দোলনটাতে বসে নিজের ফোনে পুরনো সব ছবি দেখছে। কত স্বপ্ন, কত আশা, অথচ সময়ের পরিবর্তনে আজ সবই স্মৃতি। চন্দ্রার বাড়ির পাশেই তার একটা ছোট ক্যারাটে স্কুল ছিল। সেখানে চন্দ্রা ও তার চেনা পরিচিত এক ভাইয়া ক্যারাটে শেখাতো ছোট ছোট বাচ্চাদের। সেই স্কুলটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল চন্দ্রার। এখন কি অবস্থা সেদিকে সেটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো চন্দ্রার। আকাশের দিকে তাকিয়ে রইল শুধু। ফোনের ভাইব্রেশনে ফোনের দিকে দেখতেই একটা নাম জলজল করে ওঠে স্ক্রিনে, পাপা। চন্দ্রার অভিমানটা আরও গাঢ় হয়ে আসে। ফোনটা কেটে দেবে করেও ধরল সে, কিন্তু কোনো প্রকার কথাই বলল না। ওপাশ থেকে চন্দ্রার বাবা বলে ওঠেন, এখনও রেগে আছিস মা? চন্দ্রার এবার ধৈর্যের বাঁধ ভাঙে। সে চেঁচিয়ে বলে ওঠে, তো খুব আনন্দ হওয়ার কথা আমার। এমন কি শত্রুতা ছিল পাপা আমার সাথে তোমার? এভাবে সত্যটা লুকিয়ে কেন বিয়েটা দিলে? একবারও জানাতে পারলে না আমায়? তুমি একবার আবদার করলে আমি নিজে হাসতে হাসতেই বিয়ে করে নিতাম ওনাকে, কিন্তু এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে। পুরো কথা শেষ করতে পারল না চন্দ্রা, তার আগেই কান্নায় ভেঙে পড়ল। চন্দ্রার বাবা নরম সুরে বললেন, আমার কথাটা একবার শোন মা। আমি সত্যি জানতাম না রে এই বিষয়ে। তুই জানিস না? তুই তো জানিস বিয়ের আগের দিন অবধি আমি বাইরে ছিলাম দেশের। সব দায়িত্ব ছিল তোর মামা মামির ঘাড়ে। তারা আমায় বলেছিল তোর নাকি বিয়েতে সম্পূর্ণ মত আছে, তবেই না আমি হ্যাঁ করেছিলাম এই বিয়েতে। আর তোকে যখন জিজ্ঞেস করলাম তুইও তো নিশ্চুপ ছিলি, তাই আমিও ভেবে নিয়েছিলাম তুই রাজি এই বিয়েতে। চন্দ্রা কান্নারত অবস্থায় বলল, হ্যাঁ আমি রাজি ছিলাম, কিন্তু সেটা শুধুই তার ছবি দেখে এবং তিনি যে একজন বিজনেসম্যান এইটুকু জেনে। এর বাইরে তো আমাকে আর কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি। আর তুমিই বা এই বিয়েতে সম্মতি কী করে দিলে বাবা? চন্দ্রার বাবা চয়ন সাহেব এবার খানিকটা চুপ করে রইলেন, তারপর বললেন, কেমন আছিস তুই? ওখানে অসুবিধা হচ্ছে না তো? হলে আমায় জানাবি, আর জামাইকে নিয়ে আয় আমাদের বাড়ি একদিন। চন্দ্রার মনে হলো তার পাপা তার প্রশ্নটা এড়িয়ে গেল। সেসব ছেড়ে চন্দ্রা বলল, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? আর আমি দেখছি তোমার জামাইকে বলে, কবে তিনি ফাঁকা থাকেন তোমায় জানিয়ে দেব। চয়ন সাহেব ওপাশ থেকে বললেন, আমিও ভালো রে মা। আর একটা কথা বলি, বিয়েটা যখন হয়েই গেছে তুই একটু মানিয়ে চলিস কেমন? শিয়াম ছেলেটা খুব ভালো রে। চন্দ্রা কিছু বলতে পারে না, ছাড়া। তার মনের অবস্থা সে একাই জানে। শিয়ামকে সে মেনে নিত যদি তাকে বিয়ের আগেই এইগুলো জানানো হতো, কিন্তু এখন ভীষণ জড়তা কাজ করে। হয়তো প্রথম রাতের এত বড় শখ আর তার খারাপ ব্যবহারের জন্যই এটা। আরও টুকটাক কথা বলে রেখে দিল চন্দ্রা ফোন। এই দ্বিতীয়বার চন্দ্রা তার বাবাকে এত সুন্দর করে কথা বলতে দেখল তার সাথে। চন্দ্রার মায়ের মৃত্যু হয় চন্দ্রার জন্মের সময়। তখন থেকেই তার দুই মেয়ে চন্দ্রা আর ইন্দ্রাকে নিজের হাতে বড় করেছেন চয়ন সাহেব। তিনি মেয়েদের সব ইচ্ছা পূরণ করলেও তিনি ছিলেন ভীষণ কঠিন। দুই মেয়েই তাকে বেশ ভয় পেত। ইন্দ্রা ছিল চন্দ্রার 4 বছরের বড়। মা মারা যাওয়ার পর সেই যেন চন্দ্রার মা হয়ে উঠেছিল। চন্দ্রার শুধু আফসোস হয় এক জায়গায়, তার অত সুন্দর গুণসম্পন্ন দিদিটা পড়ল এক খারাপ লম্পট ছেলের প্রেমে, যার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে হারালো নিজের বাবাকে। বাবা ত্যায্য কন্যা করলো তাকে, কিন্তু চন্দ্রা তার সাথে লুকিয়ে লুকিয়ে এখনও কথা বলে। সে জানে বাবা কথা না বললেও ভীষণ কষ্ট হয় তারও। তার মনের মধ্যে এখন এটাই চলছে, আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে হয়তো এগুলো হতে দিত না। তার বিয়েটাও কেমন অদ্ভুত রকমভাবে হয়েছিল। বিয়ের সময় বরকে দেখতে দেওয়া হয়নি, এমনকি বিয়ের সময় মোটা পর্দা লাগানো হয়েছিল সামনে। জিজ্ঞেস করায় সুইটি বেগম বলেছিলেন এটা তাদের বংশগত নিয়ম। চন্দ্রা আর কথা বাড়ায়নি। এমনকি গাড়িতে ওঠার সময়ও শিয়াম আগেই বসেছিল গাড়িতে। নামার সময় সুইটি বেগম তাড়াতাড়ি করে শিয়ামকে আগেই গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়েছিলেন তাকে বাসর ঘরের জন্য। চন্দ্রা কেন জানি কিছু মেলাতে পারছে না, সব ঘটনাগুলো কেমন জানি অদ্ভুত। শিয়াম বাড়ি ফিরে দেখল চন্দ্রা বই বুকের উপর রেখে তার নিচের রুমের বেডের পাশে সোফায় ঘুমিয়ে আছে। শিয়ামের প্রশান্তির হাসি
ফুটে উঠল মুখে। এত প্রশান্তি এই 3 বছরে বোধহয় কোনো কাজেই পায়নি, যা সে এখন ক্লান্ত হয়ে ফেরার পর চন্দ্রার এই ঘুমন্ত মুখ দেখে পাচ্ছে। শিয়াম চন্দ্রাকে কিছুক্ষণ দেখে ফ্রেশ হয়ে কিচেন থেকে নিজেই 1 কাপ কফি আনলো। শিয়ামের বাকি কোম্পানির কাজগুলো সারার জন্য ল্যাপটপটা খুঁজতেই দেখল ল্যাপটপের ব্যাগটা সোফায় চন্দ্রার মাথার কোণে পড়ে। শিয়াম চন্দ্রার কাছাকাছি গিয়ে আস্তে আস্তে ব্যাগটা নেওয়ার চেষ্টা করছিল আর মনে মনে দোয়া করছিল যাতে চন্দ্রার ঘুম না ভেঙে যায়। শিয়াম যেই ব্যাগটা নিতে হালকা জোরে টান দিল, অমনি চন্দ্রা শিয়ামের সব দোয়ায় জল ঢেলে চোখ খুলল। শিয়াম তখন ঝুঁকেই ছিল কিছুটা চন্দ্রার দিকে, ফলে চোখ খুলেই শিয়ামকে একদম কাছে পেল তার। কয়েক মিনিটের জন্য থমকে গেল দুজনেই। শিয়াম এত সামনে থাকায় তার শরীর থেকে এক তীব্র পুরুষালী গন্ধ এসে চন্দ্রার নাকে ঠেকছে, তাতে ঘোর লেগে যাচ্ছে তারও। শিয়াম এবার নিজেকে সামলিয়ে কিছুটা সরে এসে গলাটা হালকা ঝাড়ল। চন্দ্রা নিজেও বেশ লজ্জা পেয়ে উঠে বসে কানের পিঠে চুল গুজল। শিয়ামি এবার অস্বস্তি ভাবটা কাটাতে বলল, সরি চন্দ্র, আমার জন্য আপনার ঘুমটা ভেঙে গেল। চন্দ্রা এবার ইতস্তত করে বলল, আরে না না, ইটস ওকে, আপনি এসে গেছেন, আমি একটুও টের পাইনি। আপনি ডাকলেন না কেন? আর আপনি কফি খাবেন? শিয়াম হেসে পড়ল, আপনি এত শান্তিতে ঘুমাচ্ছিলেন তাই আর ঘুম ভাঙাতে চাইনি, আর আমি নিজেই নিজের কফি নিয়ে খেয়ে নিয়েছি। আসলে কিছু কাজ বাকি আছে ল্যাপটপে। আপনি যান, ফ্রেশ হয়ে আপনার কফিটা নিয়ে আসুন, আমি ততক্ষণে কাজ শেষ করে নিই, তারপর একসাথে বসে আর 1 কাপ কফি খাবো আপনার সাথে। চন্দ্রা হালকা হেসে বলল, আচ্ছা। সে যতটা সম্ভব জড়তা কাটানোর চেষ্টা করছে, শিয়ামের সাথে একজন সাধারণ বন্ধুর মতো মেশার চেষ্টা করছে। চন্দ্রা কিচেনে কফি নিতে গিয়ে হঠাৎই খেয়াল এলো, শিয়াম যখন তার অত কাছে ছিল তখন চন্দ্রার কেন যেন মনে হচ্ছিল এই মুখ চোখ সে আগেও দেখেছে কোথাও। চন্দ্রা মাথায় জোর দিয়েও মনে করতে পারল না কিছুর। না, এটাও মনেরই ভুল, নাহলে সে তো আগেও শিয়ামকে দেখেছে। এই রকম তো কিছু মনে হয়নি তার।